উচ্চ কক্ষ গঠিত হোক, সেটা বিএনপির প্রস্তাব। আমরা 31 দফাতে সেটা প্রথম উচ্চারণ করেছি। এই জাতিতে তার আগে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে আমার মনে নেই বা আমরা জানি না। সেই উচ্চ কক্ষের ধারণা আমরা এখনও সেই জায়গাতে আছি। আমরা মনে করি জাতি বিনির্মাণে জাতির বিভিন্ন সেক্টরের বিশিষ্টজন, বিদ্বান ব্যক্তি যারা বিভিন্ন সেক্টরে অবদান রেখেছেন, সমাজের বিভিন্ন সেক্টরে যারা প্রতিভাবান মানুষ, তাদেরকে নিয়ে তারা রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী সহ সমস্ত সেক্টরে যারা মানবাধিকার বিষয়ে কাজ করে, তাদের সবাইকে নিয়ে একটা রিচ, সমৃদ্ধ একটা উচ্চকক্ষ নির্মাণ করা হবে। সেই নির্মাণ প্রক্রিয়া এই জন্যেই আমরা আনুপাতিক সংসদের আসন ভিত্তিক হারে যেভাবে নারী সদস্যরা বর্তমানে নির্বাচিত সেইভাবে প্রস্তাব করেছি। এই জন্যে যেটা আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স, এখানকার এখতিয়ার কী হবে সেই এখতিয়ারের মধ্যে আমরা ডিটেইলিং করি নাই তখন 31 দফায়। এখন আমরা যে সমস্ত প্রস্তাব করছি যে নিম্নকক্ষের পাশকৃত আইনগুলো উচ্চকক্ষেও যাবে, তারা রিভিউ করবে, পর্যালোচনা করে হয় অনুমোদন করবে অথবা কিছু সুপারিশ সহ নিম্নকক্ষে প্রেরণ করবে এবং নিম্নকক্ষ সেটা দেখবে, বিবেচনা করবে এবং পুনরায় সেটা হয় রাখবে অথবা রাখবে না, সেটা নিম্নকক্ষের এখতিয়ার। এবং সেইভাবে আইনি প্রসেসটা, এই ফাংশনটা, লেজিসলেশনের যে ফাংশনটা, সেটা শেয়ার করার জন্য আমরা সেই প্রস্তাব দিয়েছি। কিন্তু সেখানে আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয়টা ওখানে নিতে চাই না। কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয় হচ্ছে সার্বভৌম পার্লামেন্টে যারা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, সেই এমপিদের, সংসদ সদস্যদের, তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে এখতিয়ার প্রাপ্ত। এবং সংবিধান সংশোধনে কীভাবে হবে ইতিপূর্বে আপনাদের সাথে কথা বলেছি, যেটা আমাদের এখানে ঐকমত্য হয়েছে, যে সমস্ত আর্টিকেলগুলো পরিবর্তন করতে গেলে যেটা গণভোটের প্রয়োজন হবে, সেই ক্ষেত্রেও আমরা 2টা প্রভিশন আরও যুক্ত করে সেটা আমরা আরও শক্তিশালী করেছি। তো সুতরাং সংবিধান সংশোধনের বিষয়টা আমরা উচ্চকক্ষের মধ্যে আনতে চাই না, যেহেতু তারা নট ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল। আর যেটা সার্বভৌম পার্লামেন্ট, তাদের সার্বভৌম ক্ষমতাটা আসে সার্বভৌম জনগণের মধ্য দিয়ে, এবং সার্বভৌম জনগণ তাদের প্রতিনিধি পাঠায় সার্বভৌম পার্লামেন্টে। সেই সার্বভৌম পার্লামেন্টে জনগণের দ্বারা আইন প্রণীত হয় এবং সেই আইন দ্বারা জনগণ শাসিত হয়। সেইখানেই সংবিধান পরিবর্তন হবে, সংশোধন হবে, সেটা তাদের এখতিয়ার। এই প্রস্তাব আমরা দিয়েছি, কিন্তু আমরা ঐকমত্য কমিশনের তাদের এবং অন্যদের আলোচনায় দেখতে পেয়েছি যে শুধুমাত্র কিছু ব্যক্তি আনুপাতিক হারে নির্বাচিত হয়ে সেখানে বসার জন্য অথবা সংবিধান সংশোধনীটা কঠিন থেকে কঠিনতর করার জন্য একটা মানসিকতা থেকেই সবসময় পিআর পদ্ধতি করে উচ্চকক্ষে নির্বাচিত হোক এই জিকিরটা তোলা হচ্ছে, এবং তারা সংবিধান সংশোধনের বিষয়টা অনির্বাচিত অথবা পরোক্ষভাবে নির্বাচিত একটা বডিতে নিয়ে সংবিধান সংশোধনীটাকে জটিলতর করতে চাচ্ছে। এটা নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য হতে পারে না, হওয়া উচিত না। সে এখানে শেষ। তারপরে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে, সেটা আমাদেরই পূর্বের প্রস্তাব আজকে গৃহীত হয়েছে। সেটা আমি দিয়েছিলাম হাউজে, যে যেহেতু সংসদ সদস্যগণ 70 অনুচ্ছেদে এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন, এই বিষয়টা আমরা 70 অনুচ্ছেদে এমপিদেরকে 4টা বিষয় বাদে যে বাকি সব ক্ষেত্রে যে স্বাধীন, এই ক্ষেত্রেও স্বাধীন, সেই বিধানটা পাশ হয়েছে, আপনারা এখানে গৃহীত হয়েছে জানেন। সুতরাং এই ক্ষেত্রেও সংসদ সদস্যগণ গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন, এটা হচ্ছে বিধান। যদি উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ 2 কক্ষই থাকে, তখন 2 কক্ষের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। সেই জন্য প্রস্তাবটা এভাবে গৃহীত হয়েছে যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সদস্যদের দ্বারা গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হইবেন। এভাবেই সেই প্রস্তাবটা গৃহীত হয়েছে। এখানে কেউ নোট অফ ডিসেন্ট দেন। তারপরে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব আসবে, সেটা এখনও টেবিলে আছে, আলোচনা আসে নাই। কারণ কিছু কিছু মৌলিক অধিকার বিদ্যমান মৌলিক অধিকারের সাথে আরও যুক্ত করা যায় কিনা সে বিষয়ে আমরা সবাই চিন্তা ভাবনা করছি। যেমন সেখানে ইন্টারনেট আছে এবং আরও কয়েকটি বিষয় আছে যেগুলো এখনকার সময়ে একটা আলোচিত বিষয়, যেগুলো নিশ্চিত করতে হবে এই জনগণের মৌলিক অধিকার নিশ্চিত অধিকারের ভাগে, এটা 3য় ভাগ। এখানে আর্টিকেল 26 থেকে 47 পর্যন্ত যে ফান্ডামেন্টাল রাইটসের বিধানগুলো বিবৃত আছে,
এই জায়গাতে বিভিন্ন আর্টিকেলের শেষে কী কী আরও যুক্ত করা যায়, সংযুক্ত করা যায় সেই বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে ফান্ডামেন্টাল রাইটস এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হয়। আইনের মধ্যে, সংবিধানের মধ্যে আছে যে স্টেট শ্যাল এনশিওর ফান্ডামেন্টাল রাইটস অফ দি পিপল। এই জায়গায় রাষ্ট্রের বিরুদ্ধে আমরা মামলা করতে পারবো, যে কোনো নাগরিক মামলা করতে পারবে। আর্টিকেল 44-এ বলা আছে যে 102-তে ফান্ডামেন্টাল রাইটসের এনশিওর করার জন্য মামলা করতে পারবে। তো এখানে যেহেতু এটা শ্যাল এনফোর্সেবল, মানে ইন দ্য কোড অফ ল লেখা আছে ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে, এটা এনফোর্সড হইতে গেলে রাষ্ট্রকে সেই রেসপন্সিবিলিটি নিতে হবে, যদি কোনো কিছু ফান্ডামেন্টাল রাইটসে আমরা অন্তর্ভুক্ত করি, যাতে সেটা রাষ্ট্র অবশ্যই পালন করতে পারে। সেটা মাথায় রেখেই এখানে ফান্ডামেন্টাল রাইটস কী কী ইনক্লুড করা যায় সেটা চিন্তা করতে হবে। এটা এমন একটা বিষয়, একবার ফান্ডামেন্টাল রাইটস হিসেবে স্বীকৃত হলে সেইটা রাষ্ট্র যদি কোনোভাবে ব্যর্থ হয় তখন রাষ্ট্রকে লায়াবল করে যে কোনো নাগরিক 102 আর্টিকেলে মামলা করতে পারবে। সুতরাং খুব সাবধানতার সাথে পরীক্ষা নিরীক্ষা করেই এখানে যেতে হবে, সেটা আমরা আলোচনা করব। আর রাষ্ট্রের মূলনীতির বিষয়ে আগে অনেকবার আলোচনা হয়েছে, সেই বিষয়ে ঐক্যমত্য হয়নি। আমরা আমাদের পজিশনটা আগেই বলেছি যে পঞ্চম সংশোধন নীতি গৃহীত রাষ্ট্রের মূলনীতিগুলোর সাথে আমরা ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত যে একটি বাক্য সংযোজনের জন্য বলা হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি বজায় রাখা, এগুলোর বিষয়ে আমরা একমত উল্লেখিত, হ্যাঁ, এটা সংযুক্ত করার ক্ষেত্রে। তবে যেহেতু কিছু কিছু দলের এখানে রিজার্ভ আছে, কিছু মতামত আছে ঐক্য আসনে, সেটা পরে সিদ্ধান্ত জানানো যাবে।